সুধী দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলার স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান করোনা এবং করণীয়। আপনাদের সাথে আছি আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল। দর্শক, করোনা নিয়ে আজ আমাদের আলোচনা। আপনাদের মনে যত প্রশ্ন রয়েছে করুন আমাদের স্ক্রলে দেখানো নাম্বারে ফোন করার মাধ্যমে। আমাদের সাথে আজ এদেশের দুজন স্বনামধন্য ব্যক্তিত্ব উপস্থিত রয়েছেন। আমাদের সাথে রয়েছেন ডাক্তার বখতিয়ার কামাল, সহকারী অধ্যাপক, চর্ম ও যৌন রোগ বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, এবং আমাদের সাথে আরও রয়েছেন অনলাইন অতিথি হিসেবে ডাক্তার মারুফ হক খান, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। দর্শক, আপনাদের কাছে আবারও বলছি, আমাদের স্ক্রলে দেখানো নাম্বারে আপনারা কিন্তু আপনাদের মনে করোনা সংক্রান্ত যে কোনো প্রশ্ন করতে পারেন। এবং বর্তমানে আমরা এখন এই মুহূর্তে গতকালকে পর্যন্ত যে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত রিপোর্টটি ছিল সেটি দেখে আসছি। সবশেষ 24 ঘন্টায় 15,204টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 2,582 জনের। 24 ঘন্টা শনাক্তের হার প্রায় 17% কাছাকাছি। আর এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 3,17,528 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,839 জন। মোট সুস্থ হয়েছেন 2,11,016 জন। শনাক্ত বিবেচনার সুস্থতার হার 66%, আর মৃত্যুর হার 1.5%-এরও কম। একদিনে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে 23 জন পুরুষ ও 12 জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগের সর্বোচ্চ 22 জন, চট্টগ্রাম ও খুলনা 2 বিভাগ মিলে 8 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও সিলেটে 2 জন এবং 1 জন করে মারা গেছেন রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে। ধন্যবাদ। আমরা ফিরে যাচ্ছি মূল আলোচনায়। আমি প্রথমেই আমাদের অনলাইন অতিথি ডাক্তার মারুফ হক খান স্যারের কাছে যেটা জানতে চাইবো, স্যার, গতকালকে স্বাস্থ্য অধিদপ্তরের যে রিপোর্টটি আমরা দেখলাম যে আক্রান্তের সংখ্যা প্রায় 17%। আমরা হারিয়েছি আমাদের প্রায় 35 জন আমাদের বাংলাদেশি সদস্যকে। পরিবার, যেসব পরিবার হারিয়েছেন তাদেরকে অবশ্যই আমরা সমবেদনা জানাচ্ছি। স্যার, আপনি কি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে এই যে রিপোর্টটি একটু খুব সহজ করে যদি একটু আলোকপাত করতেন, ডাক্তার মারুফ হক খান স্যার। ধন্যবাদ। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এটিএন বাংলার সকল দর্শকদের। আসলে যে রিপোর্টটা আমরা পেয়েছি, এখানে আমি একটু বলতে চাই যে আক্রান্তের হার যেটা বলা হচ্ছে, এটা আমরা প্রথম থেকে যারা জনস্বাস্থ্য নিয়ে কাজ করি আমরা এটাতে একটু দ্বিমত পোষণ করি। যেটা আক্রান্তের হার নয়, শনাক্তকরণের হার, এবং যারা শনাক্ত করতে টেস্ট করিয়েছে তাদের মধ্যে কত পার্সেন্ট আক্রান্ত ছিল। কারণ এখানে টেস্টগুলো তারাই করছে যারা স্ব উদ্যোগে আমাদের পরীক্ষা কেন্দ্রে যাচ্ছে। আমরা আমাদের কিন্তু ইনস্টিটিউশন ওয়াইজ আমরা যেই জনস্বাস্থ্যের যে মেন কিছু বিষয় আছে, যে আমরা রোগীকে ট্রেসিং করব, তাদেরকে আইডেন্টিফিকেশন করব, সেদিকে আমরা যাচ্ছি না। যারা স্বপ্রণোদিতভাবে পরীক্ষা করতে আসছে আমরা কেবলমাত্র তাদেরই পরীক্ষা করছি, এবং সেখান থেকে কত পার্সেন্ট আক্রান্তের হার হচ্ছে সেটা বলছি। আর যে রিপোর্টটা দেখব, আমরা যদি দেখি যে আসলে এই রিপোর্টটা নিয়ে খুব স্ট্রং এভিডেন্স আমি বলতে পারবো না। কারণ আমাদের মাঝখানে যে সিদ্ধান্ত হলো যে কিছু ফি আরোপ করা হলো, তখন দেখলাম যে রিপোর্টের মানে টেস্টের সংখ্যা কমে গিয়েছে। তারপর আরেকটা দেখলাম যে পরপর 3 দিন জ্বর থাকলে, তার জ্বর না থাকলে বা হসপিটাল অ্যাডমিশনের দ্বিতীয় পরীক্ষা করাতে নিরুৎসাহিত করা হচ্ছে, তখন কিছু টেস্ট কমে গিয়েছে। সো বিভিন্ন কারণে কিন্তু আমাদের পরীক্ষার সংখ্যা কমে গিয়েছে। কিন্তু আমরা যদি মৃত্যুর সংখ্যা দেখি, সেখানে কিন্তু দেখবে সংখ্যাটি প্রায় একই আছে, এখনো 30-এর উপরেই আছে। এবং গতকালকেও যে রিপোর্টটা বললো 35 জন। কাজে এই পরিস্থিতিতে আমরা বলতে পারবো যে আমাদের আসলে অবস্থার কোনো পরিবর্তন হয়নি, একই পরিস্থিতিতে আমরা বিরাজমান এবং একই পদ্ধতিতে এখনই যাচ্ছি। কাজে করোনা যদি বলি যে 6 মাস হয়ে গেল বাংলাদেশ করোনাতে ভুগছে, যদিও পৃথিবীতে অনেক আগে এসেছে, তারপরও যে আমরা এখনো বলতে পারবো না করোনা আমাদের নিয়ন্ত্রণে, এবং এমনটি হতে পারে আমরাই করোনার নিয়ন্ত্রণে চলে যাচ্ছে কিনা সেটাই ভাবার বিষয়।
ধন্যবাদ। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। খুব সুন্দর একটি কথা বলেছেন যে করোনা আমাদের নিয়ন্ত্রণে নাকি আমরাই করোনার নিয়ন্ত্রণে চলে যাচ্ছি, সেটা আসলে ভাবার বিষয়। আমি আসবো ডাক্তার বখতিয়ার কামাল স্যারের জি। কাছে। স্যার আপনার প্রথমেই তো আমার অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে বলবো যে স্যার আসলে করোনার অনেক উপসর্গের কথা কিন্তু আমরা এই পর্যন্ত শুনেছি, কিন্তু ইদানিং আমরা শুনছিলাম যে কিছুটা অন্যরকম, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি এটিপিক্যাল স্কিনের কিছু ম্যানিফেস্টেশনের কথা স্যার আমরা শুনছিলাম। কারণ যেহেতু আপনি একজন চর্ম বিশেষজ্ঞ, স্যার আপনার কাছে জানতে চাইবো যে আসলে স্কিনের সাথে করোনার সম্পর্ক কিংবা এটার কোনো ম্যানিফেস্টেশন রয়েছে কিনা। না না, সব ইন্টারনাল ডিজিজেরই কিছু স্কিন ম্যানিফেস্টেশন থাকে, অর্থাৎ আমাদের শরীরে যে রোগী হোক না কেন তার কিছু প্রকাশ স্কিনে থেকে যায়। এরকম করোনার রোগীরও কিছু প্রকাশ স্কিনে আছে, সেটা একদম প্রথম থেকেই। আমাদের দেশে করোনা শুরু হওয়ার আগ থেকেই দেশের বাইরেই যেসব করোনা রোগী শনাক্ত হয়েছে তাদের যে স্কিন ম্যানিফেস্টেশন আমাদের দেশের রোগীদের স্কিন ম্যানিফেস্টেশন একই রকম। যেটা হচ্ছে যে করোনা রোগীদের এক ধরনের র্যাশ হয়, যেটা হচ্ছে যে লাল রঙের একটু উঁচু উঁচু হয়, সারা শরীরে হতে পারে, কিন্তু সাধারণত এই র্যাশগুলো হয় আঙ্গুলে, পায়ের আঙ্গুল বা হাতের আঙ্গুল। পায়ের আঙ্গুলে খুব বেশি হয় এবং এটাকে ক্লাসিক্যালি কোভিড টো বলা হয়, মানে করোনা রোগীদের এই ধরনের পায়ের আঙ্গুল থাকে। এইখানে কি হয় যে পায়ের আঙ্গুল, পুরো আঙ্গুল অথবা আঙ্গুলের একটা নির্দিষ্ট জায়গায় প্রথমে লাল হয়ে যায়, তারপরে হালকা নীলাচ্ছে হতে পারে, তারপরে একদম খুব যদি সিরিয়াস হয়ে যায় এই আঙ্গুলে পচন ধরতে পারে। তবে এই পচন ধরা এটা কিন্তু খুবই রেয়ার। মূলত যে ম্যানিফেস্টেশনটা হয় সেটা হচ্ছে যে পায়ের আঙ্গুলে লাল হয়ে যায়, এটি মূল প্রবলেম। এবং করোনা রোগী পায়ের এরকম আঙ্গুল লাল হলে আমরা বুঝতে পারি যে এই রোগী আসলে করোনা হয়েছে। এটা একদম ক্লাসিক্যাল ফর কোভিড। স্যার খুব সুন্দর বলেছেন যে একদম ক্লাসিক্যাল ফর কোভিড। আমরা কখনো এটা আমরা হয়তো বা ভাবতেও পারবো না যে পায়ের আঙুল লাল হয়েছে এটা আসলে করোনার একটি উপসর্গ হতে পারে। জি, স্যার জি। আপনার কাছে আবার আসবো। আমি যাচ্ছি আবার ডাক্তার মারুফ হক স্যারের কাছে। স্যার আসলে আমরা জানি যে পৃথিবীতে প্রায় করোনায় আক্রান্ত একদম রিসেন্ট যেটা ডেটা সেটা বলছে যে 2.5 কোটি। তো এই অবস্থায় আসলে আমরা কি সেকেন্ড ওয়েভে আছি নাকি আমরা আগের অবস্থানেই রয়েছি? এই বিষয়টি তো স্যার আপনার কাছে অবশ্যই জানবো। সেই সাথে জানতে চাইবো যে আসলে গণপরিবহনে বলা হচ্ছে যে আগের মতো করেই যাত্রীরা বসবেন। তো সেই ক্ষেত্রে আসলে আমাদের একটা নিউ নর্মাল লাইফের দিকে আমরা যাচ্ছি। তো সেই ক্ষেত্রে যেহেতু এটা চালু হয়েই গেছে, তো সেই ক্ষেত্রে যাত্রীদের আসলে কি করণীয় সেই বিষয়টি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু তুলে ধরতেন ডাক্তার মারুফ স্যার। না, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় উত্থাপন করেছেন। আসলে আমরা যদি সমগ্র পৃথিবীর অবস্থা দেখি যে একই ট্রেন্ডে কিন্তু চলছে। সেকেন্ড ওয়েভ যেটা আমরা বলছি সেটা এখনো এসেছে, আমরা সেটা বলতে পারবো না। আর আপনি যদি বাংলাদেশের অবস্থান দেখেন, বাংলাদেশে যদিও করোনা এসেছে অনেক পরে, মার্চের 8 তারিখে প্রথম ডায়াগনোসিস হয়েছে, কিন্তু আমরা কিন্তু এখনই সারা পৃথিবীর মধ্যে 14তম অবস্থান অলরেডি দখল করে নিয়েছি। তার মানে আমাদের দেরিতে হলেও আমাদের এখানে সংক্রমণ বলতে পারি অন্যান্য দেশের তুলনায় তো দ্রুত ছড়াচ্ছে। তার একটি কারণ হলো অধিক জনসংখ্যা। আমাদের দেশে জনসংখ্যা একটি বড় বিষয়, যেহেতু আমাদের দেশ হলো জনবহুল একটি দেশ। আর যে গণপরিবহন খোলার যে ব্যাপারটি বলেছেন, এটা আসলে আমাদের ভাবিয়ে তোলে যে এইরকম একটি পরিস্থিতিতে যখন আমরা সবাই বলছি যে সামাজিক দূরত্ব মেনটেন করুন, সেখানে গণপরিবহন গুলো যখন আগের অবস্থাতেই তখন কিভাবে সেই সামাজিক দূরত্বটা সেখানে মেনে চলা হবে, এবং যেখানে জানি যে আমাদের যদিও নিয়ম করা হয় সেই নিয়ম মানতে আমরা অতটা অভ্যস্ত নই, আমাদেরকে আইন প্রয়োগ করেও নিয়ম মানানো যায় না, আর সেখানে আমাদের মতো একটি দেশে এভাবে গণপরিবহন এই মুহূর্তে খুলে দেওয়াটা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে খুব সমীচীন মনে করছি না। আমার মনে হচ্ছিল এটা আরো সময় নেওয়া উচিত ছিল, যেখানে এখনো আমাদের সংক্রমণের হার বা শনাক্তকরণের হার এখনো 2000-এর উপরে প্রায় প্রতিদিনই আছে, কিন্তু আমরা জানি না এটা টিপ অফ দা আইসবার্গ কিনা। হয়তো সমাজে আরো হাজার হাজার আক্রান্ত রোগী রয়ে গেছে। কাজেই এই সিদ্ধান্তটা আসলে আমাদের জন্য খুব ভালো ফল বয়ে আনবে বলে মনে করি না। তবে জনগণকে বলবো, যে সিদ্ধান্তই আসুক, আপনারা নিজেদের নিরাপত্তার জন্য, নিজেদের বেঁচে থাকার জন্য, পরিবারের সুস্থতার জন্য আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন। যখনই বাইরে যাবেন মাস্ক ব্যবহার করুন, এবং অতি প্রয়োজন ছাড়া অহেতুক বাইরে না যাওয়াটাই
ভালো বা নিরুৎসাহিত করা উচিত, এবং মাস্কই পারে একমাত্র সবাইকে এখন যে প্রোটেকশন দিতে। আমি আশা করব জনগণ সবাই নিজ নিজ স্বাস্থ্যের প্রতি দায়িত্ববান হবেন এবং স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবেন। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আমরা আশা করব এই দেশের মানুষ অবশ্যই সঠিকভাবে মাস্কটি পরবেন। আমরা প্রায় সময় দেখি যে আসলে রাস্তাঘাটে যে আসলে মাস্কটি তিনি পরেছেন হয়তোবা সেটি গলাতেই রয়েছে, তার যতটুকু অংশ ঢাকার কথা সেটা ঢাকা নেই। অনেকে হয়তোবা ভাবছেন যে আমরা এখানে কথা বলছি, আমরা মাস্ক পরা নেই, আমরা কিন্তু মাস্ক পরা ছিলাম। জাস্ট যখন সবকিছু রেডি হয়েছে আমি এবং স্যার তখনই কিন্তু আমরা আসলে মাস্কটি খুলেছি। আমি আসবো ডাক্তার বখতিয়ার কামাল স্যারের কাছে। স্যার আপনি আসলে মেইনলি কাজ করেন আসলে চুল নিয়ে। চুল নিয়ে স্যার আমরা অলরেডি জেনে গেছি যে আসলে করোনা আসলে এখন একটা মাল্টি সিস্টেম ডিসঅর্ডার হয়ে দাঁড়িয়েছে। চুল পড়াও নাকি করোনার একটি বড় ধরনের উপসর্গ হয়ে দাঁড়িয়েছে। যারা করোনা আক্রান্ত ছিলেন, ভালো সুস্থ হয়েছেন, তারা এখন বলছেন যে তাদের অতি মাত্রায় চুল পড়ছে। এটাও কিন্তু স্যার এক ধরনের বিড়ম্বনা। তো স্যার একটু কি বলবেন যে করোনার সাথে এই চুল পড়ার সম্পর্কটা কোথায়? আসলে স্পেসিফিক্যালি যে করোনা রোগ তার সাথে চুল পড়ার সম্পর্ক নেই, কিন্তু যেটা হচ্ছে যে আপনি জানেন যে আমাদের অনেকের ধারণা যে চুলের খুব একটা পুষ্টির দরকার নেই। আসলে এই ধারণাটা ভুল। আমাদের চুলের যে মাইটোটিক রেট অর্থাৎ গ্রোথের যে আমরা যে আমাদের শরীরে যে বিভিন্ন কোষের বৃদ্ধি হয়, সবচেয়ে বেশি বৃদ্ধি হয় আমাদের অস্থিমজ্জার কোষ, মানে যেখান থেকে আমাদের রক্ত তৈরি হয় বা রক্তকোষ তৈরি হয়, যেমন লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা বা অনুচক্রিকা। তা আমাদের চুলের যে যে গ্রোথ সেটা কিন্তু সেকেন্ড টু বোন মেরো সেল, অর্থাৎ অস্থিমজ্জার কোষের পরেই কিন্তু চুলের পুষ্টি সবচেয়ে বেশি দরকার। ফলে কোনো মানুষ যদি কোনো ধরনের স্ট্রেসে ভুগেন, এটা হচ্ছে যে কোনো ধরনের বড় জ্বর, এটা আপনার করোনা হতে পারে, টাইফয়েড হতে পারে, ম্যালেরিয়া হতে পারে, বড় ধরনের যে কোনো জ্বর হতে পারে, কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, তারপরে কোনো বড় ধরনের সার্জারি হতে পারে, কোনো শারীরিক বা মানসিক চাপ হতে পারে, যে কোনো স্ট্রেসফুল কন্ডিশনের পরেই যেটা হয় যে এই স্ট্রেসে যেটা হয় যে আমাদের বডির করে কি যে তার যে ভাইটাল পার্টগুলো, যেমন আমাদের ব্রেন, হার্ট বা অন্যান্য যে অঙ্গগুলো আছে সেখানে সে পুষ্টিটা বেশি সাপ্লাই করে এবং চুলের পুষ্টি পরিমাণটা তখন কমিয়ে দেয়। ফলে যেটা হচ্ছে যে ওই রোগের সময় ঠিক এই চুলটা পড়ে না, কিন্তু রোগ থেকে ভালো হওয়ার 1 থেকে 3 মাসের মধ্যে একদম মিছিল করে চুল পড়তে শুরু করে। এবং এই ক্ষেত্রে আমাদের দেশে যে এই করোনার যে সিজন চলতেছে বা পিক যে আমরা যে বলি না কেন, এই করোনার পরে বেশিরভাগ রোগী যেটা করেন আমাদের কাছে আসেন যে ডাক্তার সাহেব আমার করোনা হয়েছিল 1 মাস আগে বা 2 মাস আগে বা 3 মাস আগে, এখন আমার মাথার চুল মিছিল করে পড়তেছে। এটা আসলে যে কোনো বড় ধরনের জ্বরের বা অ্যাকিউট ইলনেস আমরা ডাক্তারি ভাষায় বলি যে তীব্র যে কোনো অসুখের পরে কিন্তু চুল পড়বে, এটা নর্মাল এবং ন্যাচারাল। ফলে এটা একদম স্পেসিফিক্যালি, যেমন আমি ওই পায়ের আঙ্গুলের কথা বলেছিলাম যে ওটা স্পেসিফিক টু কোভিড, যে কোভিডের জন্য এরকম হচ্ছে বা করোনার জন্য এটা হচ্ছে। চুল পড়াটা কিন্তু একদম নির্দিষ্ট করে না, যে কোনো তীব্র জ্বরেই কিন্তু চুল পড়বে। ফলে করোনার জ্বরটাও কিন্তু খুবই তীব্র যাদের হয়, আর যাদের একদম মাইল্ড টু মডারেট যে অ্যাসিম্পটোমেটিক থাকে বা কোনো লক্ষণ থাকে না তাদের ক্ষেত্রে আলাদা, কিন্তু যারা মোটামুটি জ্বরে ভোগেন বা খুব সিরিয়াস পর্যায়ে চলে যান তাদের চুল পড়বে, এটা স্বাভাবিক। স্যার অনেক ধন্যবাদ। আসলে আমরা কারণটা জানলাম, আমরা সমাধানটা একটু পরেই জানবো। এর মাঝে আমরা ডাক্তার মারুফ হক খান স্যারের কাছে আসবো। স্যার আসলে প্রশ্নটা আমার মনের, বাংলাদেশের অনেক মানুষের মনের এবং পৃথিবীর অনেকের মনে, যে একবার যদি করোনা ইনফেকশন হয়ে তিনি সুস্থ হন, পরবর্তীকালে কি তার আবার রিইনফেকশন হওয়ার চান্স কতটুকু রয়েছে কিংবা আদৌ রয়েছে কিনা, স্যার যদি একটু বলতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। এটি আসলে এখনো রিইনফেকশনের যে চান্স আছে কিনা, বা আমরা যদি ভ্যাকসিনের কথা চিন্তা করি, ভ্যাকসিন কতদিন কার্যকরী হবে বা আমাদের বডিতে এইটার যে ইমিউনিটি তৈরি হয় সেটা কতদিন থাকবে, এটা নিয়ে গবেষণা চলছে। কিন্তু এই মুহূর্তে এখনই বলা যাবে না যে একবার করোনা হলে আর হবে না। কাজেই যদিও স্বাভাবিক নিয়মে যেটা বলা হচ্ছে যে হ্যাঁ না হওয়ার সম্ভাবনাটা বেশি, কিন্তু যেহেতু করোনা একটি কোভিড-19 নতুন একটি ভাইরাস বা এটা রূপ চেঞ্জ করে এসেছে, কাজেই এখনই এই মুহূর্তে একদম কনক্রিট কোনো এভিডেন্স নেই যে আবার একবার হলে আর হবে কি না, বা হলেও কতদিন পর হবে বা ইমিউনিটি কতদিন পর্যন্ত পারসিস্ট করবে। কাজেই এটা নিয়ে এখনো সেভাবে বলা যাবে না। আর আমি আরেকটি কথার মধ্যে বলতে চাই যে আগে আমরা মাস্কের কথা বলেছি যে মাস্ক আমাদের দেশের জনগণ সঠিকভাবে পরছে না। এখানে একটু বলি, আসলে আমাদের দেশের যে আবহাওয়া এটাও কিন্তু মাস্ক পরার জন্য উপযোগী নয়। কারণ কি, এই প্রচন্ড গরমে আমরা মাস্ক পরতে অভ্যস্ত নই। এই ক্ষেত্রে আমাদের সরকারের দায়িত্ব আছে
জনগণকে উদ্বুদ্ধ করা, জনগণকে সম্পৃক্ত করা এবং মাস্ক ব্যবহারের গুরুত্ব তুলে ধরা। তাহলেই আমরা কেবলমাত্র জনগণকে মাস্ক সঠিক নিয়মে পরাতে উৎসাহিত করতে পারবো। কারণ যেই জিনিসটা আমরা কখনো ব্যবহার করিনি এবং নতুন, এবং এই প্রচন্ড গরমের মাঝে যারা শ্রমিক বা বিভিন্ন কলকারখানায় কাজ করছেন, ওদেরকে আসলে বোঝা যায় যে ওরা কতটা কষ্ট করে, ওই মুহূর্তে গেলে ওরা মাস্ক পরতে চায় না। ঠিক একইভাবে আমাদের যারা চিকিৎসকগণ আছেন তারা কেবলমাত্র বুঝতে পারবেন, যারা যারা সম্পূর্ণ পিপিই স্যুট পরে কাজ করেন, যে সেটা আসলে কত কষ্টকর একটি ব্যাপার। স্যার, তো এই আমি বিষয়ে আশা আপনার করব কাছে আরো অনেক সরকার কিছু যথাযথ জানবো। ব্যবস্থা নেবে জনগণকে উদ্বুদ্ধ করার জন্য, যাতে সবাই সঠিক নিয়মে মাস্ক পরে। স্যার, এই বিষয়টি আপনার কাছে আমরা আরো জানবো। আমাদের সাথে ফোনে একজন দর্শক রয়েছে, আমরা প্রশ্নটি নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। জি, আমি একটু ইয়ের সাথে কথা বলছি, ডাক্তারের সাথে কথা বলতে চাইছি। জি, অবশ্যই বলুন। সোরিয়াসিস আমার একটা অসুবিধার মধ্যে পড়ে গেছি। জি, 10 বছর যাবত সোরিয়াসিস কোনো মানে কিছু মানে কি খাইলে এটা যাবে? আচ্ছা, আপনার বয়স? বয়স 70। 70। অনেক ধন্যবাদ দর্শক। স্যার, প্রশ্নটি আপনার কাছে। ধন্যবাদ দর্শক। হ্যালো। জি জি বলেন। হ্যাঁ, আপনাকে শুনতে পাচ্ছেন স্যার। জি, ধন্যবাদ আপনাকে এই সুন্দর প্রশ্নটি করার জন্য। আসলে সোরিয়াসিস হচ্ছে যে একটা আননোন অ্যালার্জি, যে কি অ্যালার্জির জন্য এই রোগটা হচ্ছে সেটা জানা যায় না, কিন্তু এটা একটা অ্যালার্জি ঘটিত রোগ। সমস্যা হচ্ছে যে অ্যালার্জিটা আমরা জানি না, পৃথিবীর কোথাও কেউ ডিটেক্ট করতে পারেনি এখনো যে কোন অ্যালার্জির জন্য হচ্ছে। এখন অনেকেরই ধারণা যে সোরিয়াসিসের কোনো চিকিৎসা নাই, এটা একদম সম্পূর্ণ ভুল ধারণা। যেটা হচ্ছে যে সোরিয়াসিসের অবশ্যই খুব ভালো ভালো চিকিৎসা আছে। এখন অনেক ক্ষেত্রে রোগীদের যে প্রশ্ন থাকে যে ডাক্তার সাহেব আমি চিকিৎসা নিলে কি সারা জীবনের জন্য ভালো হয়ে যাব? আসলে এই প্রশ্নটি সাধারণের মনে আসা খুব স্বাভাবিক, কিন্তু আমরা যারা ডাক্তার আমরা জানি যে কোনো ইনফেকশাস ডিজিজ, অর্থাৎ যেমন ধরেন কোনো ভাইরাস, যেমন একটু আমরা করোনা নিয়ে আলোচনা বা কোভিড নিয়ে আলোচনা করলাম, ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল ইনফেকশন, মানে ইনফেকশাস ডিজিজ ছাড়া আসলে কোনো রোগী যে ভবিষ্যতে আর হবে না সেটা কিন্তু কেউ নির্দিষ্ট করে বলতে পারবে না। ফলে হচ্ছে সোরিয়াস, যেমন ধরেন একজন লোকের আমরা সাধারণ বাংলায় বলি যেটা গ্যাস্ট্রিক, আমাদের ডাক্তারি ভাষায় পেপটিক আলসার বা এই জাতীয় অনেক নাম আছে। একজন রোগীর গ্যাস্ট্রিক হয়েছে, তার চিকিৎসা করলে রোগী ভালো থাকবে, কিন্তু ভবিষ্যতে তার গ্যাস্ট্রিক হবে না এটা কেউ বলতে পারবে না। যদি হয় তাহলে তাকে আবার চিকিৎসা নিতে হবে। এরকম সোরিয়াসিসেরও অনেক ভালো চিকিৎসা আছে। আপনি যদি একজন স্কিন স্পেশালিস্ট বা যারা ভালো এমবিবিএস ডাক্তার, যারা খুব ভালো নলেজেবল, আপনার বাসার আশেপাশে অনেক এমবিবিএস ডাক্তার আছেন, তাদের কাছে যাবেন, আপনি নিশ্চিত থাকেন যে তারা আপনাকে অনেক ভালো চিকিৎসা দেবেন এবং চিকিৎসা নিলে আপনি ভালো থাকবেন। কিন্তু কথা হচ্ছে যে আপনাকে মাঝে মাঝে ডাক্তারের শরণাপন্ন হতে হবে, কারণ আমি আগেই বলেছি যে এটা পেপটিক আলসারের মতো একটা রোগ, যে মাঝে মাঝে আপনাকে চিকিৎসা নিতে হবে। কিন্তু এটা ডায়াবেটিস বা হাইপার টেনশনের মতো না, যে আপনার প্রেশার হয়েছে যে আপনাকে প্রতিদিন ওষুধ খেতে হবে, বা ডায়াবেটিস হয়েছে আপনাকে প্রতিদিন ওষুধ খেতে হবে। এটা কিন্তু প্রতিদিন খেতে হবে না, কিন্তু আপনাকে মাঝে মাঝে খেতে হবে। এবং আপনি যদি সঠিক নিয়মে চিকিৎসা করেন অবশ্যই আপনি বাকি জীবন ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। স্যার, আপনাকেও অনেক ধন্যবাদ। আমি আবার আসবো আমাদের অনলাইন অতিথি ডাক্তার মারুফ স্যারের কাছে। স্যার, আসলে ভ্যাকসিন নিয়ে কিন্তু আমরা সবাই একদম কাকের মতো যেভাবে বসে থাকে আমরা সেভাবে বসে আছি, শুধু আমরা না, সারা পৃথিবী বসে আছে। তো আপনি একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, তো আপনার কাছে তো জানতে চাইবই যে আসলে ভ্যাকসিনের কি অবস্থা। আচ্ছা, আমাদের সাথে একজন দর্শক রয়েছেন, আমরা দর্শকের প্রশ্নটি আগে নিয়ে নিচ্ছি, তারপর আমরা ডাক্তার মারুফ স্যারের কাছে আসবো। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। জি, আমি ঢাকা থেকে গুলশান 2 নম্বর কালাচাঁদপুর। আমার নাম হচ্ছে ডেইজি। জি, বলুন, আপনার প্রশ্নটি বলুন। আমি স্যারকে একটা প্রশ্ন করতে যাচ্ছি। জি। স্যার একটু আগে বলতেছে যে চুলের কথা। জি। আমার খুব চুল ওঠে, এটা হচ্ছে আমার মেইন প্রবলেম। আমার প্রচুর চুল ওঠে। অনেকে বলছে শ্যাম্পু চেঞ্জ করতে, আমি শ্যাম্পু চেঞ্জ করছি, ফার্স্ট এ ক্লিয়ার, এখন সানসিল্ক, তবু আমার চুল মানে অনেক চুল ওঠে। আমি মাথায় সে ভয়ে চিরুনিও দিতে পারি না। এটা আর কি, মানে এরকম হচ্ছে কেন জিনিসটা? পুষ্টিকর খাবার, ডিম, দুধ, মাছ, মাংস সবই আমার খাওয়া হয়। হ্যাঁ, জি জি, ধন্যবাদ। আমার কোনো মানে আমি কোনোদিন কোনো ওষুধ খাই না, আমার কোনো রোগ নাই, কোনো ডায়াবেটিস, কোনো প্রেসার, কোনো কিছু নাই। দর্শক, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা স্যারের কাছ থেকে উত্তরটি জেনে নিচ্ছি। জি জি, ধন্যবাদ আপনাকে। যে উনি ভদ্রমহিলা প্রশ্ন করেছেন, আসলে মহিলাদের চুল পড়ার কারণটা আগে আমাদেরকে জানতে হবে। যে মহিলাদের মহিলাদের চুল পড়ার যে অন্যতম প্রধান কারণ সেটা হচ্ছে যে
উনি বলেছেন পুষ্টির কথা, এটা পুষ্টির এক অন্যতম প্রধান কারণ, যেটা হচ্ছে যে মহিলারা আইদার খুব স্ট্রিক্ট ডায়েট করেন অথবা খাবারে বাছ বিচার খুব কম থাকে। যে অনেকেই যেটা হচ্ছে যে গ্রামের মহিলা যারা তাদের এক ধরনের, তারা হচ্ছে যে সবার শেষে খায়, ফলে হচ্ছে তাদের খাবারের পুষ্টি খুব একটা থাকে না। আর শহরে এক শ্রেণীর মহিলা আছেন যারা খুব স্ট্রিক্ট ডায়েট করেন, এখন তো কিটো ডায়েটের যুগ চলছে। এই ধরনের ডায়েটগুলো আমি আগেই বলেছি যে চুলের পুষ্টি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। চুলের পুষ্টি সেকেন্ড টু বোন মেরো সেল, ফলে এটা খুব গুরুত্বপূর্ণ। আরেক ধরনের মহিলা আছেন যারা অনেক ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুব কম। অনেকে মাইন্ড করবেন আমার এই কথাটা, কিন্তু যেটা হচ্ছে যে আসলে পুরুষরা যে পরিমাণ ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে, মানে কায়িক পরিশ্রম বিভিন্ন কারণে করতে হয়, শহুরে মহিলাদের কিন্তু কায়িক পরিশ্রম তুলনামূলকভাবে নাই বললেই চলে। ফলে হচ্ছে যে এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি খেয়াল করলে দেখবেন যে কাজের মহিলা মানে বুয়া যারা, তাদের মাথায় কিন্তু খুব মাথা ভর্তি চুল, তারা কিন্তু খুব ভালো খাবার খায় না, কিন্তু তারা কিন্তু প্রচণ্ড কায়িক পরিশ্রম করে। আপনি দেখবেন যে কয়টা রিক্সাওয়ালা মাথা টাক আছে, বা যারা রাস্তায় ময়লা ঝাড়ু দেয়, উনি যেটা বলেছেন খুব ভালো শ্যাম্পু দেয়। আসলে শ্যাম্পু চুলের জন্য খুব জরুরি কিছু না। আপনি শ্যাম্পু দিলেও পারেন, না দিলেও পারেন। আপনি ইচ্ছে হলে সাবানও দিতে পারেন, দুটো একই জিনিস। একটা হচ্ছে সলিড ফর্ম আর একটা হচ্ছে লিকুইড ফর্ম। সাবান বা শ্যাম্পু হচ্ছে একটা ক্লিনজার, পরিষ্কারক। আপনার মাথায় যদি তেল বা ময়লা থাকে, আপনি সাবান বা শ্যাম্পু ব্যবহার করতে পারেন। আপনি না করলে কিচ্ছু হবে না। আমাদের বাপদাদা কেউ সাবান বা শ্যাম্পু ব্যবহার করেনি, ফলে তাদের চুলে কোনো সমস্যা হয়নি। এখানে ফলে যে অনেকেই বলেন যে অমুক সাবান দিলে বা অমুক শ্যাম্পু দিলে চুল গজাবে, এটা একদম সম্পূর্ণ ভিত্তিহীন কথা। শ্যাম্পু বা সাবান হচ্ছে শুধুমাত্র একটা ক্লিনজার বা পরিষ্কারক। এখন কথা হচ্ছে যে শ্যাম্পু কখন ওষুধ? যদি কোনো খুশকিনাশক শ্যাম্পু কেউ ব্যবহার করে, তাহলে সেটা ওষুধ, শুধুমাত্র খুশকির জন্য। এখানে গেল। আর মহিলাদের আরেকটা অন্যতম প্রধান কারণ হচ্ছে যে হরমোনের প্রবলেম। আপনি জানেন ডাক্তার হিসেবে যে মহিলাদের থাইরয়েডের সমস্যাটা খুবই কমন, এক নাম্বার। আরেকটা হচ্ছে যে অনেক মহিলাই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা এই রোগে ভুগে থাকেন, বিশেষ করে এই যুগের মহিলারা। আগের যুগের মহিলাদের কিন্তু এই প্রবলেমটা কম ছিল। এটার কারণও কিন্তু ওই যে আগের যে কথাটা বললাম যে কায়িক পরিশ্রম। যেসব মহিলা ফাস্টফুড খান না এবং প্রচুর পরিশ্রম করেন, তাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পিসিওডির সম্ভাবনা খুব কম। যারা একটু মোটা, ব্রণ বেশি হয়, আপনি জানেন সবই মাসিকে প্রবলেম থাকবে, শরীর মোটা থাকবে, শরীরে চুল গজাবে কিন্তু মাথার চুল পড়ে যাবে। এটা একদম ক্লাসিক্যাল। আরেক ধরনের মহিলা আছেন, এটা মহিলাদের তাদের কিছুই করার নাই, কারণ এটা হচ্ছে যে বাচ্চা জন্মদানের পর মায়েদের চুল পড়ে যায়। এটা নর্মাল, কারণ একজন মহিলা যখন প্রেগনেন্ট থাকেন তার কিন্তু বডিতে যে হরমোনাল চেঞ্জ হয়, এই জন্য তার মাথা থেকে কোনো চুল পড়ে না। কিন্তু বাচ্চা জন্মদানের পরে তার যে হরমোনাল ইফেক্টটা ছিল সেটা উইথড্র হয়ে যায়, এবং বাচ্চা জন্মদানের সাধারণত 4 মাসের মাথায় মায়েদের চুল পড়া শুরু হয়, এবং বাচ্চার বয়স 18 মাস হওয়া পর্যন্ত এই চুল পড়াটা থাকে। গ্রামের আমাদের নানি দাদি বা মুরব্বীরা বলতেন যে বাচ্চা এখন বসতে শিখেছে, বাচ্চার মায়ের চুল পড়া শুরু হবে। বাচ্চা যখন দৌড়াতে শুরু করবে তখন চুল পড়াটা বন্ধ হয়ে যাবে, আবার নতুন করে চুল গজাবে। আসলে চুল গজানো প্রথম থেকে শুরু হয়, কিন্তু এটা ভিজিবল হতে 18 মাস সময় লেগে যায়। ফলে এই ধরনের, এটাকে আমরা বলি পোস্টপার্টাম অ্যালোপেশিয়া। এইসব মায়েদের যেটা করতে হবে, কিছু ভিটামিন এবং ক্যালসিয়াম ট্যাবলেট খেতে হবে। কারণ এক নম্বর হচ্ছে তার হরমোনাল পরিবর্তন হচ্ছে, 2 নম্বর তার প্রেগনেন্সিতে তার বাচ্চার জন্য তার পুষ্টির পরিমাণটা বেশি তার শরীর থেকে বাচ্চা নিয়ে গেছে। আর 3 নম্বর যদি ব্রেস্ট ফিডিং মাদার হয়, অর্থাৎ বাচ্চা যদি বুকের দুধ খায়, তাহলে এই দুধের পুষ্টিটা বাচ্চার মায়ের শরীর থেকে কিন্তু বাচ্চা নিয়ে যাচ্ছে। ফলে এই দুগ্ধবতী বা ল্যাকটেটিং মাদারদের যেটা হয় যে অতিরিক্ত পুষ্টির প্রয়োজন হয়। ফলে উনি অবশ্যই বাচ্চার বয়স 18 মাস বা 2 বছর হওয়া পর্যন্ত ভিটামিন এবং মিনারেল খাবে। এটা হচ্ছে কথা। আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এই যুগের মহিলাদের, এটা বলি আমরা চুলের উপর টর্চার কেমন? অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ডাক্তার সাহেব চুলের কী যত্ন নিব। আমি বলি চুলের কোনো যত্ন নেই, কারণ আমি আগেই বলেছি রিক্সাওয়ালা চুলের যত্ন নেয় না, যে গ্রামে মাটি কাটে বা ধান কাটে সে চুলের যত্ন নেয় না। আমাদের কাজের বুয়া বা যারা মহিলা আছেন যারা আমাদের হেল্প করেন, তারা কিন্তু চুলের কোনো যত্ন নেন না। চুলের একটা যত্ন আপনি নিতে পারেন, মাথায় তেল দিতে পারেন। পৃথিবীর যে অঞ্চলের লোকজন মাথায় তেল দেয়, যেমন আফ্রিকা এবং এশিয়ার অনেক দেশ, যে অঞ্চলের মানুষ মাথায় তেল দেয় তাদের চুল পড়ার হার অনেক কম। ইউরোপ বা আমেরিকাতে মানুষ চুলে তেল দেয় না, তাদের চুল পড়ার হার অনেক বেশি। ফলে চুলের একটাই যত্ন। কিন্তু আমাদের যেটা হচ্ছে যে আনফর্চুনেটলি, দুর্ভাগ্যজনকভাবে, যে আমাদের যারা মহিলারা আছেন, ইদানিং কিছু পুরুষও এসে এই মানে এতে অংশগ্রহণ করছে, যে চুলের বিভিন্ন যত্ন কি, হেয়ার প্যাক, তারপরে চুলে আয়রন করা, হেয়ার ড্রায়ার ইউজ করা, কার্লিং, রিবন্ডিং করে অনেকে। রিবন্ডিং করলে চুল থাকবে না, আসলে শেষ পর্যন্ত চুল চলে যাবে, চাঁদিটা থাকবে শুধু, আমরা যেটা বলি স্কাল।
চুল কোনো ধরনের হিট একদম সহ্য করতে পারে না। অনেকে বলেন যে, বিশেষ করে পার্লারওয়ালা বলে যে চুলে হট অয়েল ম্যাসেজ করতে পারে। হট অয়েল ম্যাসেজের খুব গুরুত্বপূর্ণ মানে ভূমিকা নাই। আপনি চাইলে অয়েল ম্যাসেজ করতে পারেন, কিন্তু এই অয়েলটা অনেক একদম হালকা কুসুম গরম আপনি দিতে পারেন একটু আরাম অনুভব করার জন্য। কিন্তু হট অয়েল এত হট করে যে শেষ পর্যন্ত চুলের যে গুঁড়া আছে সেটা নষ্ট হয়ে যায়। এখন ওই যে ম্যাডাম যে প্রশ্নটা করেছেন, ওনাকে বুঝতে হবে যে ওনার কী প্রবলেম, তারপরে সেটা সমাধান নিতে হবে। সমাধান পাবেন। তারপর আরেকটা কথা আছে ম্যাডাম, এটা বলে শেষ করে দিই। কারণ অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া যেটা বলি বংশগত টাক, ছেলেদের সাধারণত কমন, কিন্তু আমাদের একটা প্রচলিত ধারণা যে মেয়েদের এই রূপ না, নাই। মেয়েদের চুল পড়া মানে বংশগত না, কিন্তু বাংলাদেশের 35 থেকে, বাংলাদেশের যদিও কোনো গবেষণা নাই, কিন্তু সারা পৃথিবীর যে গবেষণা, পৃথিবীর 35 থেকে 45% মহিলা জীবনের কোনো না কোনো সময় এই অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বা বংশগত টাক সমস্যায় ভুগে থাকেন। ফলে ওনার যেটা হচ্ছে যে উনি আগে প্রচুর ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবে, প্রচুর পানি, শাকসবজি, মাছ খাবে, মাথায় কোনো হিট দিবে না, মাথায় তেল দিবে, ভিটামিন এবং মিনারেল খাবে, তারপরে যদি ভালো না হয় তাহলে অবশ্যই ওনার ইভালুয়েট করতে হবে যে ওনার কী প্রবলেম, এবং একজন চুল বিশেষজ্ঞের সাথে দেখা করতে হবে। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ দর্শককে। আমরা আশা করব দর্শকদের উত্তর পেয়ে গেছেন। আমি আসবো ডাক্তার মারুফ স্যারের কাছে। স্যার, প্রশ্ন আপনার কাছে করাই ছিল যে ভ্যাকসিন নিয়ে, আসলে আমরা এখন কোথায় আছি, আমরা কবে পাবো ভ্যাকসিন, এবং সেই ভ্যাকসিন কতটাই বা আমাদের জন্য কার্যকরী হবে, এই বিষয়ে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। না, ধন্যবাদ আরেকটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তুলে ধরার জন্য। আসলে ভ্যাকসিন নিয়ে সারা পৃথিবী উদ্গ্রীব এবং ওয়েট করছে। তার একটাই কারণ, এখন পর্যন্ত কোভিড-19 এর কোনো চিকিৎসা নেই। এটার জন্য সবাই আশা করছে যে কবে ভ্যাকসিন আসবে, বা যদিও আসে আদৌ সেটা আমরা জানি যে কোভিড-19 এর একমাত্র হলো সিম্পটোমেটিক যে ট্রিটমেন্ট আছে, এবং অক্সিজেন ছাড়া এখনো কোনো রকম চিকিৎসা এখনো বাজারে আসেনি। কাজে সবাই ওয়েট করছে ভ্যাকসিনের জন্য, এবং আসার কথা হলো ইতিমধ্যে 3টি ভ্যাকসিন বাজারে আসছে। তারা ক্লিনিক্যাল ট্রায়াল ফেজ 3 কমপ্লিট বলবো না, এখন হলো লিমিটেড পরিসরে তারা বাজারে আসবে। তবে এটা আসতে বা এটা কারা পাবে, কতদিন লাগবে, এটা নিয়ে এখনো অনেক কোশ্চেন রয়ে গেছে। আমরা জানি যে প্রথমে এটা দিবে যে স্বাস্থ্যকর্মীদের, এবং সেখানে কিন্তু সবাই পাবে না। এবং যদিও বাজারে আসে, সেটা আস্তে আস্তে আমরা আশা করছি, বা যেটা অ্যাজাম্পশন করা যায় 2021-এর মাঝামাঝি বা শেষের দিকে হয়তো বাজারে আসতে পারে। এবং সেটা আসলেও সেই ভ্যাকসিন কারা এফোর্ড করতে পারবে, কতটুকু অ্যাভেলেবিলিটি হবে, সহজলভ্য হবে, সেটা নিয়ে কোশ্চেন থেকে যায়। কাজেই ভ্যাকসিন নিয়ে অন্যান্য দেশ যতটুই আগ্রহী হোক, আমার মনে হয় আমাদের দেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে আমাদের খুব একটা আশাবাদী হওয়ার কিছু নেই। তবে একটা আশাবাদী যে হ্যাঁ, পৃথিবীতে কোভিড-19 একটি মহামারী চলছে, তার ভ্যাকসিন আবিষ্কার হয়েছে, সেটা দিয়ে কিছুটা হলেও যারা পারবে, এফোর্ড করতে পারবে, যে তারা সেটা থেকে নিজেকে রোগ প্রতিরোধ করতে পারবে। এখন এই ভ্যাকসিন যদি বাংলাদেশে আসেও, তাহলে আমরা কখন রোগ প্রতিরোধ ক্ষমতা পাবো বা কতটুকু পাবো? কারণ আমরা জানি হার্ড ইমিউনিটি হইতে 60% লোকের, মিনিমাম 60% লোককে এই ভ্যাকসিন দিতে হবে। কি আমরা সেটা কতদিনে দিব বা আদৌ দিতে পারবো কিনা, সেটাও থেকে যায়, কোশ্চেন থেকে যায়। কাজে এক্ষেত্রে বলবো যে আমাদের দেশের কথা চিন্তা করে ভ্যাকসিন আবিষ্কার হবে, গবেষণা চলছে, উন্নত দেশগুলো তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আমার যেটা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে বলতে চাই, যে আমাদের দেশের ভ্যাকসিন হলো মাস্ক। আপনার মাস্কই আপনাকে পারে করোনা থেকে প্রতিরোধ করতে, করোনা থেকে দূরে রাখতে। কাজেই জনগণকে, যারা সাধারণ জনগণ আছে, ভ্যাকসিনের দিকে না তাকিয়ে আপনি আপনার দৈনন্দিন জীবনে মাস্ক ব্যবহারে সচেতন হন, বা আরো সঠিক নিয়মে মাস্ক পরিধান করুন। কারণ এই ভ্যাকসিন বাংলাদেশে ভ্যাকসিন কূটনীতি চলছে, কোন দেশ আগে পাবে, কাকে দিবে, কারা পাবে, কখন পাবে, সেই ভ্যাকসিনের কার্যকারিতা কতটুকু হবে, যেহেতু খুব স্বল্প সময়ে সব ফেজ খুব কমের, মানে লিমিটেড এডিশনে আসছে। কাজেই এর কোনো ক্ষতিকর প্রভাব আছে কিনা সেটাও কিন্তু এখনো দেখা যায়নি, বা সেই ভ্যাকসিনের কার্যকারিতা কতদিন থাকবে এটা নিয়েও কোশ্চেন রয়ে গেছে। কাজেই আমার মনে হয় আমাদের দেশের মতো দেশ, যারা উন্নয়নশীল দেশ আছে, তো ভ্যাকসিনের দিকে না তাকিয়ে আমরা স্বাস্থ্যবিধির দিকে বেশি মনোযোগ দিতে হবে। ধন্যবাদ স্যার। আপনার অবশ্যই ধন্যবাদ আপনাকে, খুব মানে চমৎকার সুন্দর করে বলার জন্য। আসলে ব্যাপারটা হচ্ছে যে উনি যে কথাটা বলেছে একদম পারফেক্টলি। আমাদের মতো দেশে এই 15-20 কোটি লোককে ভ্যাকসিন দিতে মিনিমাম 10 বছর সময় লাগবে, যদি সরকার ফ্রিও দেয়।
আর হচ্ছে যে যারা অ্যাফোর্ড করতে পারবে তাদের কথা আলাদা। এই ধরনের এই ভ্যাকসিন হবে, ভ্যাকসিন পাবো, আমরা করোনা থেকে ঝুঁকি থেকে মুক্ত থাকবো, এইটা একদম অলিক কল্পনা ছাড়া আর কিছু না। আপনি জলবসন্ত বলেন বা আমাদের পোলিও যে নির্মূল হয়েছে, এটা 10, 20, 30 বছর লেগে গেছে এই ভ্যাকসিনগুলো আমাদের দেশের লোকদেরকে দিয়ে শেষ করতে। ফলে ভ্যাকসিন দিয়া আপনি বাংলাদেশের মানুষকে করোনা থেকে বা কোভিড থেকে প্রোটেক্ট করবেন, এটা একটা মানে অলিক কল্পনা ছাড়া আর কিছু না। আমাদের উনি যেটা বলেছেন, আমাদেরকে মাস্ক পরতে হবে এবং মাস্ক পরতে হবে, এটাই আমাদের ভ্যাকসিন। ধন্যবাদ ওনাকে, চমৎকার কথা স্যার বলেছেন। আপনাকেও খুব ধন্যবাদ। আসলে সত্যি কথাই মাস্কে আমাদের ভ্যাকসিন, কারণ আমরা আসলে আদৌ জানি না যে কবে আমরা ভ্যাকসিন পাবো, সেই ভ্যাকসিন পেলে আমরা সবাই পাবো কিনা, 17 কোটি বাঙালি পাবো কিনা, এবং সেই ভ্যাকসিন আমাদের জন্য কতটা কার্যকরী হবে সেটা। স্যার আপনি খুব সুন্দর একটা কথা বলেছেন যে পোলিও ইরাডিকেট করতে, কিন্তু স্যার আমরা এখনো মাঝে মাঝে দেখি যে একটা পোলিওর কেস কিন্তু চলেও আসে। আমরা কিন্তু চেষ্টা আছি যে ইরাডিকেট আমরা করব, এটা লং টার্ম ধরে চলছে। তো সেই ক্ষেত্রে করোনা তো আমাদের জন্য এটা একদম ইম্পসিবল, একদম অ্যাবসলিউটলি ইম্পসিবল, অবাস্তব কল্পনা। উনি যেটা বলেছেন সেটাই বাস্তব, আমাদেরকে মাস্ক পরতে হবে, এটাই মাস্ক কথা। আমাদের জন্য ভ্যাকসিন। আর কোনো কথা নেই। ধন্যবাদ স্যার। আমি আবার আসবো মারুফ স্যারের কাছে। স্যার আপনার কাছে এটা জানার ছিল যে আসলে একজন করোনা সুস্থ হয়ে যাওয়ার পরে তার যে ফলো আপ, তিনি কবে কাজে যাবেন, এই বিষয়টা যদি একটু বলতেন সংক্ষেপে। আচ্ছা, এখন এটা হলো যে আমরা এখন পর্যন্ত যেটা বলে থাকি যে যদি করোনার কোনো symptom না থাকে, জ্বর বা কোনো উপাদে, তার কতদিন আমরা বাসায় থাকার জন্য বলা হয়, যে গাইডলাইন রিসেন্টলি এসেছে। এখন তারপরও বলবো যে হ্যাঁ, যখন কোনো উপসর্গ দেখা না দিবে, করোনা নিয়ে আমি সবাইকে প্রথমেই যেটা বলতে চাই, করোনা নিয়ে আমাদের উদ্বিগ্ন হওয়ার কারণ আছে, কিন্তু করোনা নিয়ে আমরা যেটা বলি যে হ্যাঁ করোনা হলেই মৃত্যু, তা কিন্তু নয়। যেমন আমাদের যেই অতি সম্প্রতি বা এতদিনে যেটা জেনেছি যে 70 থেকে 80% লোক কোনো চিকিৎসা ছাড়াই ভালো হয়ে যাবেন, কিন্তু ওনাদের কেন এটা নিয়ে আমরা এখন বেশি চিন্তিত, কারণ সেই 70 থেকে 80% লোক ভালো হয়ে গেলেও ওনার মাধ্যমে যদি অন্যদের মাঝে ছড়ায়, আমরা জানি না কে মৃত্যুবরণ করবে। সেটি আপনার ফ্যামিলির একজন হতে পারে, আমার পরিবারের একজন সদস্য হতে পারে, কারণ কোনো মৃত্যুই আমাদের কাম্য নয়। এর জন্য আমরা বলি যে সবাইকে সচেতন থাকার জন্য। আর এখন একটি মহামারী চলছে, এই মহামারীর মধ্যে করোনা কন্ট্রোল করাটা খুবই টাফ, এবং এটি সারা বিশ্বব্যাপী বৈশ্বিক মহামারী। কাজেই এখন আমরা সেটা বলি যে যদি করোনার কোনো উপসর্গ নাও থাকে, তারপরও 14 দিন আইসোলেশনে থাকা এবং নিরাপদে থাকা, অন্যদের থেকে দূরে থাকাটাই শ্রেয়। অনেক ধন্যবাদ। আমাদের একটি ফোন রয়েছে, আমরা ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। হ্যালো, জি দর্শক, আপনার প্রশ্নটি বলুন। মানে আমার এই মাস সামনে মাসের 19 তারিখে মানে ঠান্ডা লাগছিল, ঠান্ডা জ্বর হয়েছিল, ওরা সবই ভালো হয়েছে, কিন্তু মাঝে মাঝে এখন জ্বর মানে নাই, মুখটা একটু তিতে তিতে লাগে, ভিতরে ভিজি ভাই, বুঝছেন? আর মনে করেন কাশি দিলে রক্ত আসে, অনেক কাশির ধন্যবাদ। সাথে রক্ত আসে। আচ্ছা, অনেক ধন্যবাদ দর্শক। ডাক্তার মারুফ স্যারের কাছে জানতে চাইবো। ডাক্তার মারুফ স্যার আছেন আমাদের সাথে? জি জি, এখন কি ওনার কি কোশ্চেনটি করণীয়? বুঝিনি। আচ্ছা, ওনার জ্বর ছিল, জ্বর ভালো হয়ে গেছে, এখন মুখ তিতা তিতা লাগে এবং আর উনি কাশির কাশি সাথে দিলে রক্ত আসে। রক্ত আসে। হেমোপাইসিস। আচ্ছা আচ্ছা, না ধন্যবাদ ওনাকে। আমি যদিও ক্লিনিশিয়ান না, তারপরে এজ এ ফিজিশিয়ান হিসাবে যেটুকু বলবো যে আসলে জ্বর চলে গেলে যেটা হয় যে জ্বরের কিছুটা প্রভাব আমাদের থেকে যায়, শরীরের দুর্বলতা, খাদ্যে অরুচি, এটা থেকেই যায়। তারপরে যেহেতু উনি বলছে কাশির সাথে রক্ত আসে, আমি বলবো যে উনি সবচেয়ে ভালো হবে অতি দ্রুত নিকটস্থ কোনো চিকিৎসক, অবশ্যই এমবিবিএস চিকিৎসক এবং বা বক্ষব্যাধি, উনি ওনার নিকটস্থ একজন চিকিৎসকের পরামর্শ নিলে মনে হয় ওনার জন্য ভালো হবে। কিন্তু এবং ওনাকে যেটা বলছি, ওনার জন্য লেবু জাতীয় এবং ভিটামিন সি এরকম পুষ্টিকর খাবার উনি খেতে থাকুক, এবং অতি সত্বর একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে দেখা করে পরামর্শ নিলে ওনার জন্য ভালো হবে। অনেক ধন্যবাদ স্যার। আশা করি দর্শক আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। আসলে কাশির সাথে রক্ত আসার অনেকগুলো কারণ রয়েছে। করোনা এটার কোনো লং টার্ম ইফেক্ট কিনা সেটা আমরা জানি না, এবং আমাদের দেশে আসলে যক্ষা কিংবা টিউবারকুলোসিসটা খুবই কমন একটা রোগ। আমি আশা করব আপনি আপনার আশেপাশের সরকারি যে কোনো থানা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা টারশিয়ারি মেডিকেল কলেজ থেকে একজন মেডিসিন বিশেষজ্ঞ অথবা একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে আপনি চিকিৎসা পেয়ে সুস্থ হবেন। ধন্যবাদ দর্শক। স্যার আমি আসবো ডাক্তার বখতিয়ার কামাল স্যারের কাছে। স্যার আসলে চুল পড়ার তো অনেক কারণ শুনলাম, অনেক কিছু শুনলাম, সমাধানটা কোথায়? আধুনিক চিকিৎসা বিজ্ঞান কি বলছে?
সমস্যা তো সিম্পল ম্যাডাম, অ্যাকর্ডিং টু কজ। আপনি যদি কারণ জানেন তাহলে আপনি অবশ্যই চিকিৎসা পারবেন। যিনি রিবন্ডিং করছেন তাকে আর রিবন্ডিং করা যাবে না। ওই যে কারণগুলো আগে বললাম সবগুলো কারণই একদম সিম্পল। যেটা হচ্ছে যে আমি প্রথমেই বলি লাইফস্টাইল মডিফিকেশন, জীবনযাত্রার পরিবর্তন, যেটা হচ্ছে আমাদেরকে প্রচুর কায়িক পরিশ্রম করতে হবে, ঘাম ঝরানো পরিশ্রম। তারপরে হচ্ছে যে ফ্যাটি খাবার, যেমন অধিক তেল চর্বিযুক্ত খাবার খাওয়া যাবে না। আর একদিন পরপর বা 2 দিন পরপর বা প্রতিদিন রাত্রে মাথায় নারিকেল তেল বা সরষের তেল বা অলিভ অয়েল বা যে কোনো তেল যে যেটাতে অভ্যস্ত দিতে হবে। আর যেটা হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট, যে আমরা যে খাবার খাই এই যুগে, এগুলো সবই হচ্ছে যে রাসায়নিক সার এবং কীটনাশক প্রয়োগের মাধ্যমে ধরে। যেমন ধরেন আপনি ভাত খেলেন বা সবজি খেলেন, সেটাও কিন্তু রাসায়নিক সার প্রয়োগের মাধ্যমে এটা কি ফলানো হয় এবং প্রচুর কীটনাশক ব্যবহার করা হয়। ইভেন আপনি যে মাছটা খেলেন এটাও কিন্তু চাষ করা, এবং যে মুরগি খাচ্ছেন সেটাও চাষ করা। ফলে যেটা হচ্ছে যে আমেরিকার মতো দেশে গবেষণায় দেখা গেছে যে তাদের যে খাবারের যে পুষ্টিগুণ, আজকে থেকে 50 বছর আগে যে পুষ্টিগুণ ছিল এখন তার পুষ্টিগুণ 30% কমে গেছে। মানে 30% পুষ্টি নাই, মানে 70% পুষ্টি আছে। তা আমার ধারণা আমাদের দেশে 50% পুষ্টি পাবো না। আমরা যে খাবারগুলো খাচ্ছি 50 বছর আগে যে চালে আমরা যে পুষ্টি পেতাম, এখনকার চালে হয়তো তার 50% পুষ্টি পাবো, যে মাছে বা যে সবজিতে। ফলে আমরা মনে করছি যে আমি তো শাকসবজি খাচ্ছি তারপরেও কেন হচ্ছে। এটা হতে পারে যে আমরা যে শাকসবজি খাচ্ছি সেটা রাসায়নিক সার প্রয়োগের মাধ্যমে এবং কীটনাশক প্রয়োগের মাধ্যমে এটা প্রোডাকশনে যাচ্ছে, আমরা খাচ্ছি সেটা। ফলে আমাদের যেটা হচ্ছে যে ব্যালেন্স ডায়েট বা সুষম খাবার সেটা পাচ্ছি না আমরা। এই ক্ষেত্রে আমরা যেটা হচ্ছে ভিটামিন এবং ক্যালসিয়াম জাতীয় ওষুধ একটা দীর্ঘ সময় 6 মাস, 1 বছর বা 2 বছর খেতে পারি রিকমেন্ডেড ডেইলি ডোজে। আর যেটা হচ্ছে যে তারপরেও যদি মনে করি যে না এগুলো খাওয়ার পরেও আমার এই চুল পড়াটা কমছে না, তাহলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে যে অবশ্যই একজন ডাক্তারকে দেখাতে হবে। সাধারণত এমবিবিএস ডাক্তারকে দেখানো ভালো। প্রথমে উনি নিকটস্থ চিকিৎসক এবং উনি মোটামুটি সব রোগের চিকিৎসা দেওয়া ক্ষমতা রাখেন। আমাদের যে কমন রোগগুলো হয় তার 95% রোগের চিকিৎসা দেওয়ার ক্ষমতা যে কোনো এমবিবিএস ডাক্তার রাখেন। তারপরে যদি মনে করেন যে আপনি আরও ভালো মতামত আশা করেন, তাহলে যে কোনো একজন চুল বিশেষজ্ঞের সাথে দেখা করবেন। এখন আপনি যেটা বললেন যে ম্যাডাম অ্যাডভান্স চিকিৎসা, আসলে অ্যাডভান্স চিকিৎসা হচ্ছে যে আপনার আগে কারণটা নির্ণয় করতে হবে, এবং কারণ নির্ণয় করে, যেমন ধরেন জ্বরের রুগীকে আমরা সবাইকে প্যারাসিটামল দিই, যে কারণেই জ্বর হোক না কেন, এটা প্যারাসিটামল করোনা হোক বা টাইফয়েড হোক বা ম্যালেরিয়া হোক বা কালাজ্বর হোক বা যক্ষা হোক। এরকম যেটা হচ্ছে যে কিছু চুলের চিকিৎসায় কিছু অত্যাধুনিক চিকিৎসা আছে। এর মধ্যে একটা হচ্ছে প্ল্যাটিলেট রিচ প্লাজমা, আমরা যেটাকে বলি পিআরপি। পিআরপি আর কিছু না, আমাদের রক্তের যেটা প্ল্যাটিলেট, আমরা বাংলায় যেটা বলি অনুচক্রিকা। এক্ষেত্রে আমরা যেটা করি, রুগীর রক্ত নিয়ে মেশিনে দিয়ে প্ল্যাটিলেট বা অনুচক্রিকাটাকে আলাদা করে চুলের গোড়ায় ইনসুলিন সিরিঞ্জ দিয়ে এটাকে দিয়ে দিই। এখন এটা যে কারণেই চুল পড়ুক না কেন, ইনিশিয়ালি কিন্তু চুল গজাবে। আপনি 6টা যদি পিআরপি মাসে একটা করে 6 মাস নেন, আপনার চুল যে কারণেই পড়ুক না কেন চুল কিন্তু গজাবে। কিন্তু আপনি যদি এর সাথে ওই চুলের যদি পড়ার সঠিক কারণ নির্ণয় না করে সেই ওষুধও না দেন, তারপরে কিন্তু এটা আর বেশি কাজ করবে না। যেমন প্যারাসিটামল খেলে আপনার 8 ঘন্টা বা 4 ঘন্টা জ্বর নিয়ন্ত্রণে থাকবে, প্যারাসিটামলের অ্যাকশন শেষ হয়ে যাবে, জ্বরটা আবার আসবে। এরকম পিআরপি অ্যাকশন শেষ হয়ে যাবে, তারপরে চুলটা আবার পড়ে যাবে। ফলে পিআরপি অবশ্যই অত্যাধুনিক চিকিৎসা, এই ব্যাপারে কোনো ভুল নেই এবং সবচেয়ে নিরাপদ চিকিৎসা। কিন্তু যেটা হচ্ছে প্রবলেম হচ্ছে যেটা একটু ব্যয়বহুল এবং ডাক্তারের চেম্বারে এসে দিতে হয়, ফলে রুগীর জন্য অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়। ফলে রুগী যদি মনে করে যে সে বেস্ট চিকিৎসা চায়, তাহলে অবশ্যই পিআরপি নেবে এবং সাথে একজন চুল বিশেষজ্ঞ দেখিয়ে চুল পড়ার কারণ নির্ণয় করে সে অনুযায়ী চিকিৎসা দেবে। ধন্যবাদ আপনাকে স্যার, অনেক ধন্যবাদ। আমি আসবো ডাক্তার মারুফ হক স্যারের কাছে। স্যার, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে। স্যার, আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন এবং এই মাধ্যমে আমরা অনুষ্ঠান শেষ করব। ডাক্তার মারুফ স্যার, স্যার শুনতে পাচ্ছেন? জনগণ এবং দর্শক সবাইকে বলতে চাই যে করোনা মহামারীটি এখনো চলছে। আপনারা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, কারণ প্রতিটি জীবনেরই দাম আছে। আপনি যাতে আপনার পরিবারের কারো মৃত্যুর কারণ না হয়ে দাঁড়ান, এবং আপনাকে আমরা কাউকে হারাতে চাই না। সবাই যথা নিয়মে মাস্ক পরিধান করুন এবং নতুন যে নিউ নর্মাল লাইফ বলি সেখানে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আশা করি সব জনগণকে নিয়েই আমরা এই মহা সংকট থেকে উত্তরণ করতে পারবো। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ এটিএন বাংলার সকল দর্শককে। অনেক ধন্যবাদ। স্যার, আপনাকে বলবো একদম এক কথা। না, এক কথা হচ্ছে যে উনি যেটা বলছেন সেটাই, স্বাস্থ্যবিধি মেনে চলুন, অবশ্যই মাস্ক পরবেন এবং অপ্রয়োজনে মানে শুধুমাত্র ঘোরাঘুরির জন্য বা আড্ডা দেওয়ার জন্য বাইরে যাবেন না। আপনার জীবিকার প্রয়োজন অবশ্যই যেতে হবে।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ। স্যার অনেক ধন্যবাদ। সুধী দর্শক, আজকের আলোচনা থেকে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোকপাত হয়েছে তা হচ্ছে মাস্ক। মাস্ক জীবন বাঁচায়, আমার জীবন বাঁচায়, আমার পাশে যে মানুষটি রয়েছে তার জীবনও বাঁচাতে পারে, কারণ যদি আমি আক্রান্ত হই। তাই আসুন, আমার হাতে হয়তো বা ভ্যাকসিন নেই, আমার হাতে একটি সার্জিক্যাল মাস্ক থাকতে পারে, একটি কাপড়ের মাস্কও থাকতে পারে। সেই মাস্কটি পরে আমি বাঁচি, আমার দেশের অন্য মানুষদেরকে বাঁচতে সাহায্য করি, সেই সাথে স্বাস্থ্যবিধি মেনে চলি, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাই, করোনা মুক্ত থাকি, করোনা মুক্ত ভোরের আশায় থাকি, এটিএন বাংলার সাথেই থাকি। আল্লাহ হাফেজ।